চেঞ্জিং সেন্টেন্স নিয়ে যাদের অনেক অনেক কনফিউশন, আজকের একটি মাত্র ভিডিওতে তোমাদের সকল কনফিউশন আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। 4 নং প্রশ্নে তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্সটা আসে ক্লাস 9-10 এবং এইবার যারা এসএসসি 2027 আসো তোমাদের সকলেরই এটা 4 নং প্রশ্নের মধ্যে আসবে। ফার্স্টে চলো আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যতগুলো রুলস আছে সবগুলো রুলস আমরা কমপ্লিট করে ফেলবো। প্রথম রুলসটা হলো অনলি অথবা অ্যালন যদি থাকে, দুইটা ওয়ার্ড অনলি অথবা অ্যালন, দুইটার যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে তাহলে ব্যক্তির ক্ষেত্রে নান বার্ড দিব, তারপর বস্তুর ক্ষেত্রে নাথিং বার্ড, এবং যদি কোনো সংখ্যা উল্লেখ থাকে তখন সংখ্যার জন্য দিব নট মোর দেন বা নট লেস দেন। একটা শিখলেই চলে, তোমরা শুধু নট মোর দেন দিয়ে দিবা, এটাই শিখো। এইবার আমরা তো রুল শিখলাম, একটু নিচে কিন্তু আমরা তোমাদেরকে এগুলোর প্রতিটার আলাদা আলাদা করে এক্সাম্পল দেখাবো। এক্সাম্পল দেখানোর আগে আমরা চলো সবগুলো রুলসই আগে দেখে আসি। দ্বিতীয় যে রুলটা সেটা হলো মাস্ট অথবা হ্যাভ টু। মাস্ট অথবা হ্যাভ টু যদি থাকে তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের আইএনজি। এরপর এভরি বা এভরি ওয়ান যদি থাকে তাহলে দেয়ার ইজ নো, এরপর ডট 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 বাট দিয়ে করতে পারি, অথবা দেয়ার ইজ নো তারপর কিছু ওয়ার্ড, তারপর হু ডাজ নট দিয়ে আমরা বাক্যটা কমপ্লিট করতে পারি, যেটার এক্সাম্পল একটু পরেই আমরা দেখব। এরপর বোথ অ্যান্ড অথবা অ্যান্ড যদি থাকে তাহলে নট অনলি বাট অলসো দিয়ে করব। এরপর অ্যাজ সুন এজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন। এরপর অলওয়েজ যদি থাকে তাহলে নেভার প্লাস মূল যে শব্দটা থাকবে সেটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ করব। এরপর টু টু যদি থাকে তাহলে সো ডট ডট দ্যাট প্লাস প্লাস হলো ক্যান নট অথবা কুড নট, সেটা আমরা টেন্স অনুযায়ী যদি প্রেজেন্টে থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্স নিয়ে কথা বলা হয় তাহলে আমরা কুড নট দিয়ে করব। এরপর অ্যাজ অ্যাজ যদি থাকে তাহলে নট লেস ডট ডট দেন দিয়ে আমরা ওই বাক্যটাকে কমপ্লিট করব। এরপর মেনি অথবা এ ফিউ, যদি মেনি থাকে তাহলে আমরা নেগেটিভে দিব নট আ ফিউ, আর যদি আ ফিউ থাকে তাহলে আমরা নেগেটিভে দিব নট মেনি। এরপর আ লিটল যদি থাকে তাহলে আমরা দিব নট মাচ, আর যদি মাচ থাকে তাহলে আমরা দিব নট আ লিটল। এবার চলো আমরা একটা একটা করে এক্সাম্পলগুলো দেখে নিই। তার আগে একটু দেখাই, ইউনিভার্সাল ট্রুথ যদি হয় অর্থাৎ চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে সাধারণত নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, যেমন হেলথ ইজ ওয়েলথ, এটা কিন্তু কোনো নিয়মে তুমি ফেলতে পারবে না। তখন কি হবে, তখন আমরা এই যে ভার্বটা আছে সেটাকে নট যুক্ত করে সামনে নিয়ে আসব, তারপর হেলথ ওয়েলথ দিয়ে দিব। এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ, এইভাবে করতে হয় যেটা চিরন্তন সত্য কথা। এরপর বিপরীত শব্দ ব্যবহার, অনেক সময় কোনো বিশেষ নিয়ম না থাকলে মূল শব্দটির বিপরীত শব্দ বসিয়ে তার আগে নট বসাতে হয়, যেমন হি ইজ আ গুড ম্যান, এটা কোনো নিয়মে পড়ে না, তাইলে আমরা এটা কি করব, আমরা করব হলো হি ইজ নট আ ব্যাড ম্যান, মানে একটা নট যুক্ত করব, এরপর মূল যেই ওয়ার্ডটা থাকবে গুড এটার আমরা বিপরীত করব। এবার চলো আমরা একটা একটা করে নিয়মগুলো যেগুলো পড়ে আসছে সেগুলোর একটা একটা এক্সাম্পল দেখি। অনলি বা অ্যালন যদি ব্যক্তির ক্ষেত্রে থাকে, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। যেহেতু এখানে ব্যক্তি নিয়ে কথা হচ্ছে তাই আমরা দিব নান বাট, তারপর বাকি যা আছে আল্লাহ ক্যান হেল্প আস। এরপর অনলি যদি বস্তুর ক্ষেত্রে বসে, যেমন হি লাইকস অনলি সুইটস, সুইট মানে মিষ্টি, মিষ্টি একটা বস্তু। এইবার অনলির জন্য আমাদের দিতে হবে নাথিং বাট, হি লাইকস নাথিং বাট সুইটস। এরপর যদি অনলি সংখ্যার ক্ষেত্রে থাকে তাহলে যেমন হি ইজ অনলি 10, এখানে অনলির জন্য আমরা দিব নট মোর দ্যান 10। এরপর মাস্ট অথবা হ্যাভ টু যদি থাকে, যেমন এখানে আছে ইউ মাস্ট অবে দেম, এবার আমরা মাস্টের জন্য দিব ক্যান নট বাট অবে দেম। পরেরটা হলো এভরি অথবা এভরি ওয়ান যদি থাকে, যেমন এখানে আছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এবার আমরা দিব দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরির জন্য আমরা দেয়ার ইজ নো দিব, তারপর মূল যেই ওয়ার্ডটা থাকবে মাদার সাবজেক্টটা ওইটা দিব, তারপর বাট দিব, তারপর বাকিটুকু দিব। এরপর বোথ এবং অ্যান্ড যদি থাকে, বোথ রিনা অ্যান্ড মিনা ওয়ার দেয়ার, এবার বোথের জন্য আমরা নট অনলি এবং অ্যান্ডের জন্য দিব বাট অলসো, তাহলে হবে নট অনলি রিনা বাট অলসো মিনা ওয়ার দেয়ার। এরপর অ্যাজ সুন এজ যদি থাকে তাহলে নো সুনার হ্যাড দিয়ে অ্যাজ সুন এজ হি স মি হি র্যান, নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আমরা অ্যাজ সুন এজের জন্য নো সুনার হ্যাড ইউজ করব, আমরা জানি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড
এই তিনটা ওয়ার্ডের পরে, এই তিনটা ভার্বের পরে অলওয়েজ অন্য ভার্বের ভি3 হয়, মেন ভার্বগুলো ভি3 হয়ে যায়। এই কারণে কিন্তু আমাদের স থেইকা সিন বানাতে হবে, এটা একটু খেয়াল রাখবে। সিন মি, এরপর কমাটা উঠাবো, কমাটার জন্য দিতে হবে দেন, তাহলে আমরা দিলাম দেন, তারপর বাকিটা যেভাবে আছে সেভাবেই, হি র্যান। এরপর দেখো অলওয়েজ, হি ইজ অলওয়েজ পাংচুয়াল, অলওয়েজের জন্য আমরা নেভার দিব, হি ইজ নেভার। এবং মূল যে ওয়ার্ডটা ছিল পাংচুয়াল, পাংচুয়াল মানে হলো সময়ানুবর্তী, মানে সময় মতো সে কাজ করে, এটা আমরা বিপরীত করব, তাহলে হবে লেট। তারপর টু টু যদি থাকে, হি ইজ টু উইক টু ওয়াক। এবার প্রথম যে টুটা সেটার জন্য আমরা দিব সো উইক, এরপর পরবর্তী টু এর জন্য দিব হলো দ্যাট, তাহলে হি ইজ সো উইক দ্যাট, তারপর এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেজন্য আমরা ক্যান নট ইউজ করব, তাহলে দ্যাটের পরে দিব হি ক্যান নট ওয়াক। এরপর অ্যাজ রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। এবার প্রথম অ্যাজের জন্য দিতে হবে নট লেস, দ্বিতীয় অ্যাজের জন্য দেন, তাহলে হবে করিম ইজ নট লেস গুড দেন রহিম। এরপর মেনির জন্য দিব আ ফিউ, নট আ ফিউ, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এবার আমরা এটাকে লিখব আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস। এরপর একটা আ ফিউ, আই হ্যাভ আ ফিউ বুকস, এবার এটার জন্য দেবো আমরা আই হ্যাভ নট মেনি বুকস। এরপর একটা হলো লিটল, হি হ্যাজ আ লিটল মিল্ক, লিটলের জন্য আমরা জানি নট মাচ দিতে হয়, হি হ্যাজ নট মাচ মিল্ক। পরেরটা আছে হি হ্যাজ মাচ মিল্ক, মাচের জন্য নট আ লিটল, হি হ্যাজ নট আ লিটল মিল্ক। এইবার আমরা দেখবো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এটা অনেক সহজ, সবচেয়ে সহজ এটা। যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব তোমরা ইতিমধ্যে জানো, টু বি ভার্ব আছে, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, অ্যামিজার ওয়াজ ওয়ার, তারপর হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর মোডাল ভার্ব আছে কিছু, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট। এগুলো যদি থাকে তাহলে সেগুলোর সাথে সরাসরি অ্যান অ্যাপোস্ট্রফি মানে নট, নটের সংক্ষিপ্ত রূপ আমরা ইউজ করব। এরপর সাবজেক্ট দিব, এরপর বাক্যের বাকি যে ইয়েগুলো আছে ওইটার মধ্যে সেগুলো দিয়ে দিব। এরপর যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমাদের কিন্তু ইউজ করতে হবে মেইন ভার্বের জন্য, প্রেজেন্ট টেন্সে হলে ডোন্ট বা ডাজেন্ট, নাম্বার অনুযায়ী সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল ওইটা অনুযায়ী, সেটা আমরা এক্সাম্পলে গেলেই দেখব। আর ডিডেন্ট দেব যখন সেটা পাস্ট টেন্সে থাকবে। এরপর সাবজেক্ট, তারপর বাকি। এরপর নেভার যদি থাকে তাহলে আমরা দেব এভার। এরপর নাথিং থাকলে এনিথিং। এভরিবডির জন্য বা এভরিওয়ান এবং অল এগুলোর জন্য দিব হু, তারপর ডোন্ট বা ডাজ নট বা ডিড নট, সেটা টেন্স অনুযায়ী নাম্বার অনুযায়ী আমরা একটু এক্সাম্পলে গেলেই দেখব। এরপর নোবডি, নান বা নো ওয়ান যদি থাকে তাহলে হু দিয়ে করব। দেয়ার ইজ নো যদি থাকে তাহলে ইজ দেয়ার এনি, এরপর হু বা হোয়াট দিয়ে করব, কারণ ব্যক্তি থাকতে পারে বস্তুও থাকতে পারে, ব্যক্তি থাকলে দিব হু আর বস্তু থাকলে হোয়াট। এবার কিছু বিশেষ টিপস, সেটা হলো বাক্যের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন মাস্ট দিতেই হবে ইন্টারোগেটিভে, না হলে কিন্তু পুরাটা ঠিক হলেও এই মার্ক না দেওয়ার জন্য তোমাকে 1 নাম্বার কাটা দিয়ে দিবে, এখানে নাম্বার দিবে না। আর যদি বাক্যে ক্যান, মাস্ট, শুড ইত্যাদি বাক্য মোডাল ভার্ব থাকে তবে সেগুলোই বাক্যের শুরুতে আসবে, যেমন ক্যান্ট, মাস্ট অ্যান্ড শুডেন্ট। আচ্ছা, এবার দেখি আমরা এক্সাম্পলগুলো। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। এবার আমরা কি করব, সরাসরি তো আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, ওইটাকে নট যুক্ত করে সামনে নিয়ে আসবো, তাইলে দেখো ইজন্ট হি আ গুড স্টুডেন্ট, যা ছিল সরাসরি তাই এটা নট যুক্ত, তারপর হিটা দিব, এরপর বাকি যা আছে তাই উঠিয়ে দিব, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। আর আরেকটা কথা খেয়াল রাখতে হবে, প্রথম অক্ষরটা কিন্তু অলওয়েজ বড় হাতের লিখবা, কারণ শুরুর অক্ষরটা অলওয়েজ বড় হাতেরই লিখতে হয়, এটা নিয়ম পাংচুয়েশনের। এরপর হি প্লেইজ ফুটবল, এটা আমরা কি করব, এখানে দেখো মূল ভার্ব আছে, মেইন ভার্ব প্লে খেলা করা। এইবার এটার জন্য আমাদের যেহেতু নাম্বার আছে হি, আমরা জানি হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাইলে এই যে এস বাই এস দেখেও আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তখন আমরা এটার জন্য ডাজেন্ট ইউজ করতে হবে কিন্তু, তাহলে ডাজেন্ট হি প্লে ফুটবল, শেষে চিহ্ন। এরপর আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনোই চা পান করি না। এবার নেভারের জন্য আমাদের কি দিতে হয়, এভার, তাহলে আমরা দিব ডু আই এভার। এখানে খেয়াল করো, আমরা কিন্তু দেখেছি প্রেজেন্ট টেন্সে আমাদের ডু, ডাজেন্ট অথবা ডিডেন্ট দিতে হয়, তাহলে ডু কিন্তু আমাদের দিতে হবে আই এর জন্য আগে, ডোন্ট দিব না, কেন, কারণ এটা তো নেগেটিভ বাক্যই, নেভার নো যুক্তই তো আছে, এই কারণে ডু দিব, আই দিব, এরপর নেভারের জন্য এভার দিব, এরপর ড্রিঙ্ক টি। এরপর দেয়ার ওয়াজ নাথিং টু ডু, এবার দেব আমরা
ওয়াজ দেয়ার এনিথিং টু ডু, সব কিছু ঠিক, শুধু ওয়াজটা সামনে নিয়ে যাব, নাথিংয়ের জন্য এনিথিং বসাবো। এরপর এভরিবডি লাভস আ ফ্লাওয়ার, আমরা দেব হু ডাজেন্ট লাভ আ ফ্লাওয়ার। এখানেও দেখো থার্ড পারসন সিঙ্গুলার অ্যাস যুক্ত, এই কারণে কিন্তু ডাজেন্ট ইউজ করবো আমরা। এরপরেরটা দেখো নোবডি ট্রাস্টস আ লায়ার, এবার নোবডির জন্য আমরা জানি শুধু হু দিয়ে করব, হু ট্রাস্টস আ লায়ার। দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এবার দেয়ার ইজ নো এর জন্য ইজ দেয়ার দিতে হবে। ইজ দেয়ার এনি, নো এর জন্য এনি, তারপর ইউজ অফ দিস ল, বাকি সবটুকু যেমন ছিল তেমনই, তারপর চিহ্ন। এবার আমরা দেখব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এটাও অনেক সহজ। বাক্যে এ বা এন থাকলে হোয়াট, এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এটা দিয়ে আমাদের এক্সক্লামেটরি করতে হয়। নিয়মটা খুবই জটিল, তোমাদের মুখস্থ করতে হবে না, দরকার নেই। আমি তোমাদেরকে একটু পরেই এটা দেখিয়ে দিব এক্সাম্পলটা, তাহলে তোমাদের এটা সহজ লাগবে। এটা তোমার এখন মুখস্থ করার দরকার নেই, শুধু দেখে রাখো কিভাবে হবে। শুধু মনে রাখো এ বা এন এর জন্য প্রথমেই আমাদেরকে হোয়াট এ বা হোয়াট এন যেটা থাকে সেটা দিতে হবে। এরপর ওই বাকিটুকু অ্যাডজেক্টিভ নাউন এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল আসবে, সেটা এক্সাম্পলে দেখবা তোমরা। এরপর বাক্যে যদি এ অথবা এন না থাকে তাহলে কিন্তু আমরা হাউ দিয়ে করব, ঠিক আছে। আর ভেরি বা গ্রেট কিন্তু উঠে যাবে, এগুলো উঠে যাবে। হ্যাঁ, তোমরা জানো যে এক্সক্লামেটরি মানেই এখানে এ বা এন এর সাথে ভেরি থাকবে, তো ভেরি থাকলে ওইটা উঠে যাবে এবং এ বা এন এর জন্য আমাদের ওয়ার্ড দিতে হবে। এরপর উইশ যদি থাকে নিজের ইচ্ছা বোঝাতে, তখন ইফ দিয়ে অথবা হ্যাড দিয়ে অথবা উডদের দিয়ে বাক্য শুরু হয়। তিনটার যে কোনো একটা দিতে পারো। তুমি চাইলে শুধু ইফটা মনে রাখতে পারো, ইফ দিয়েই করবা, মনে রাখতে পারো। বাট আমি চাই তোমরা এই তিনটেই মনে রাখো, কারণ হলো তোমার তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি আসলো, ঠিক আছে, তুমি শুধু ইফ দিয়ে মনে রাখলা, কিন্তু তোমাকে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে দিবে, ওই সময় তো শুধু ইফ দিয়ে দিবে না, দেখা যাবে স্যাররা হ্যাড দিয়ে দিয়েছে, তারপর উড দ্যাট দিয়ে দিয়েছে। তো তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা এক্সক্লামেটরির কোন নিয়মটা থেকে আসছে। উইশের কারণে উইশ দিতে হবে আমাদের যখন এই তিনটার যে কোনোটা থাকবে আর কি। তাই তিনটেই তোমরা একটু মনে রাখবে কষ্ট করে। এরপর রিজয়েস বা জয়, এগুলো আনন্দ বুঝাইতে গেলে ইউজ করা হয়। যদি এগুলো থাকে বা আনন্দ বোঝায়, এগুলো ছাড়াও যদি আনন্দ বোঝায় কোনো বাক্যে, তখন আমাদের হুররা দিয়ে বাক্য শুরু করতে হয়। এরপর সরো বা রিগ্রেট অর্থাৎ দুঃখ যদি বোঝায় কোনো বাক্যের মধ্যে, তখন আমরা এলাস দিয়ে বাক্য শুরু করব। এরপর ওয়ান্ডার বা সারপ্রাইজ যদি বিস্ময় বোঝায় কোনো বাক্যের মধ্যে, তখন আমরা ওয়াও দিয়ে বাক্যটা শুরু করব। এবার দেখি তাহলে মনে রাখতে হবে কি কি। শেষে বিস্ময়বোধক যে চিহ্নটা আছে এক্সক্লেমেশন মার্ক, এই মার্কটা দিতে হবে, না দিলে তোমার বাক্য ঠিক থাকলেও নাম্বার কেটে দিবে স্যার। তাইলে এটা খেয়াল রাখবা। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা যে যদি হুররা বা এলাস কোথাও ব্যবহার করতে হয় তাহলে এইটার পরে সরাসরি চিহ্ন বসে, হ্যাঁ, বাক্যের শেষে বসে না। এগুলোর ক্ষেত্রে হুররার পরেই চিহ্ন বসে এবং এলাসের পরেই চিহ্ন বসে যায়। আর অন্যান্যগুলোতে এগুলো না থাকলে বাক্যের শেষে বসে। এরপর ভেরি বা গ্রেট বর্জন, রূপান্তরের সময় আমরা কিন্তু অলওয়েজ ভেরি বা গ্রেটটা আমরা বাদ দিয়ে দিব। এরপর ভার্বের অবস্থান খেয়াল করো, এই পরিবর্তনে ভার্ব সাধারণত বাক্যের একদম শেষে চলে যায়। এটা মনে রাখবে, ভার্ব কিন্তু সবাই শেষে গিয়ে বসবে। এবার আমরা উদাহরণ দেখি তাহলে সহজ হবে। প্রথমটা হলো ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড। এখানে এ আছে, দেখো এই যে এ থাকলেই আমরা ওয়ার্ড দিব, তাহলে দিলাম ওয়াট, তারপর ওই যে অ্যাডজেক্টিভ আ বিউটিফুল বার্ড, এটা আমাদের আগে আনতে হবে, তারপর শেষে ইট ইজ আনতে হবে কারণ বার্বটা শেষে হবে। তাহলে দিলাম হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, শেষে কিন্তু চিহ্নটা দিতে হবে, বারবার মনে করিয়ে দিচ্ছি। এটাই কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করে। সব ঠিক আছে, বাট এক্সক্লেমেশন মার্ক এবং কোয়েশ্চেন মার্কটা দিতে ভুলে যায় আর কি। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস, এটা কি হবে, দেখো এখানে শুধু ভেরি আছে, এ নাই বা এন নাই, না থাকলে শুধু ভেরি থাকলে আমরা হাউ দিব। হাউ, তারপর হাউ এর পরে যেটা আছে ভেরির পরে যেটা আছে নাইস, অ্যাডজেক্টিভটা আমাদের আগে আনতে হবে। তাহলে নাইস, তারপর বাকিটা দ্য ওয়েদার ইজ, শেষে চিহ্ন। তারপর আই উইশ আই ওয়ার কিং। এবার উইশের জন্য ইফ দিয়ে করতে পারি আমরা, ইফ আই ওয়ার এ কিং। এরপর আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে তুমি বলতে পারো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অথবা বলতে পারো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। সরাসরি শুধু তুমি হ্যাড নিয়ে আসবে, তাহলে বাকিটুকু শুধু আই দ্য উইংস অফ এ বার্ড দিলেই হয়ে যাবে। অথবা তুমি বলতে পারো ইফ, এটুকুর জন্য আই উইশের জন্য ইফ, তারপর বাকিটা আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এটাও সঠিক, তোমার ইচ্ছা। এরপর
ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই ওন। এখানে জয় বোঝাচ্ছে, আনন্দ বোঝাচ্ছে যে আমরা ম্যাচ জিতে গেছি আর কি এরকম। তো এক্ষেত্রে আমাদের হুররা দিতে হয় এবং হুররা দিয়েই সাথে সাথে কিন্তু চিহ্নটা দিয়ে ফেলবে। এরপর বাকিটুকু উই হ্যাভ ওন। তারপর ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ ডেড। এখানে একটা জিনিস দেখো, ইট ইজ হুররা উই উন, এখানে উই উন ছিল, হ্যাভ ছিল না। তো হ্যাভ যদি থাকে হ্যাভ দিবে, আর যদি হ্যাভ না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, উই উনই দিবে। এটা আমরা কেটে দিলাম। এরপর ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট হি ইজ ডেড। এবার দেখো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দিয়ে কী বোঝাচ্ছে, এটা দুঃখের বিষয়, তাহলে এই পুরাটা বাদ দিয়ে আমরা শুধু এলাস লিখবো। এলাস মানে হায় হায়। এরপর বাকি যা আছে তাই, হি ইজ ডেড। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এলাসের পরে যখন চিহ্নটা বসাবে তারপর প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হবে, কারণ এটা নতুন বাক্য শুরু হচ্ছে, এই কারণে বড় হাতের। এইটাও দেখো বড় হাতের। এরপর শেষেরটা হলো ইট ইজ আ গ্রেট পিটি। এবার দেখো এই বাক্যের মধ্যে গ্রেট আছে। এখানে গ্রেট মানে কিন্তু বেরি, হ্যাঁ, বেরি আর গ্রেট একই জিনিস প্রকাশ করে, একই অর্থ। তো তুমি খেয়াল রাখবে এখানে কি এ আছে কি নাই। এ আছে, তাহলে এর জন্য আমাদের ওয়াট দিতে হবে, আর গ্রেটটা উঠে যাবে, যেহেতু বেরির মতো কাজ করে এটা উঠে যাবে। তাহলে ওয়াট আ পিটি ইট ইজ, শেষ বাক্য আমাদের, শেষে চিহ্ন দিবে। এবার আমরা দেখব সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড। এই তিনটা নিয়ম হালকা একটু কঠিন, বাট অতটাও কঠিন না, একটু সময় দিলে এগুলোতেও খুব ভালো পাওয়া যায়। আমি তোমাদেরকে সহজেই বুঝিয়ে দিব। প্রথমটা হলো, যদি সিম্পলে ইন, অ্যাট বা ডিউরিং প্লাস টাইম কোনো একটা সময়ের উল্লেখ থাকে, তাহলে আমরা কমপ্লেক্সে ওয়েন দিয়ে করব, আর কম্পাউন্ডে অ্যান্ড দিয়ে করব। এরপর যদি বিকজ অফ বা ডিউ টু থাকে, তাহলে আমরা সিন্স বা অ্যাজ দিয়ে করব, কমপ্লেক্স এবং কম্পাউন্ড অ্যান্ড দিয়ে। তারপর টু প্লাস ভার্ব যদি থাকে, তাহলে আমরা কমপ্লেক্স করব সো দ্যাট প্লাস ক্যান বা কুড দিয়ে, আর কম্পাউন্ড অ্যান্ড এবং অ্যান্ড ওয়ান্ট টু, এরকম কিছু একটা আমরা এক্সাম্পলে গেলে দেখব। এরপর টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস ভার্ব যদি থাকে, মানে টু টু যদি থাকে আর কি কোনো ইয়ের মধ্যে, বাক্যের মধ্যে, তাহলে আমরা সো প্লাস দ্যাট প্লাস ক্যান নট দিয়ে সেটা আমরা সলভ করব কমপ্লেক্স। আর কম্পাউন্ডে করব হলো ভেরি প্লাস অ্যান্ড প্লাস ক্যান নট দিয়ে। এরপর ইন স্পাইট অফ বা ডিসপাইট যদি থাকে, কমপ্লেক্স করব দো বা অলদো দিয়ে, এবং বাট দিয়ে করব হলো কম্পাউন্ড। এরপর হলো বাই প্লাস ভার্বের আইএনজি দিয়ে যদি সিম্পল থাকে, এটাকে আমরা কমপ্লেক্স করব ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ দিয়ে, আর এখানে আমরা অ্যান্ড দিয়ে করব। এরপর নেগেটিভ শর্ত হিসেবে যদি থাকে আর কি, উইদাউট প্লাস ভার্বের আইএনজি থাকলে ইফ ডট ডট নট বা আনলেস দিয়ে কমপ্লেক্স, আর কম্পাউন্ড করব অর বা আদারওয়াইজ দিয়ে। অবস্থা বা একই সময় বোঝাইতে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি যদি থাকে, তখন আমরা ওয়েন বা অ্যাজ সুন এজ দিয়ে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে। আর ব্যক্তি বুঝাইলে নাউন প্লাস অ্যাডজেক্টিভ বা ফ্রেজ যদি থাকে, তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করব হু, হুইচ বা দ্যাট দিয়ে, কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে। এবার মনে রাখার কিছু শর্টকাট টিপস দিচ্ছি। সিম্পল টেন্সে এতে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। সাধারণত প্রেপোজিশনাল ফ্রেজ যেমন বাই, উইদাউট, ইন স্পাইট অফ এগুলো ব্যবহৃত হয়। এরপর এতে একটি স্বাধীন এবং এক বা একাধিক পরাধীন ক্লজ থাকে, যা সিন্স, অ্যাজ, ওয়েন, দো, ইফ, সো দ্যাট দিয়ে যুক্ত থাকে। তোমরা এই কয়েকটা অক্ষর মনে রাখলে, এই কয়েকটা ওয়ার্ড মনে রাখলেই বুঝতে পারবা যে সেন্টেন্সটা কোনটাতে আছে, কমপ্লেক্সে আছে, কম্পাউন্ডে আছে নাকি সেন্টেন্সে। আর কম্পাউন্ডে এখানে দুটি স্বাধীন বাক্য থাকে, যারা সাধারণত ফ্যান বয়েজ দিয়ে যুক্ত থাকে। ফ্যান বয়েজ কি, এই কথাটা মনে রাখবে। এফ দিয়ে হলো ফর, অ্যান্ড দিয়ে এ দিয়ে অ্যান্ড দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট এবং সো দিয়ে অ্যাস। এগুলো থাকলে তুমি ধরে নিবা এটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আছে। এবার আমরা উদাহরণ দেখি একটা একটা করে। সিম্পলে আছে দেখো, অ্যাট দ্য টাইম অফ রেইনিং আই ওয়াজ অ্যাসলিপ। এখানে সময় উল্লেখ করা আছে এবং অ্যাট দ্য টাইম অফ আছে, অর্থাৎ এখানে বাক্যটাতে বলতেছে যে বৃষ্টির সময় আমি ঘুমাচ্ছিলাম। এটাকে আমরা কমপ্লেক্স করব, দিতে হবে ওয়েন ইট ওয়াজ রেইনিং আই ওয়াজ অ্যাসলিপ। আমরা অ্যাট দ্য টাইম অফ এর জন্য ওয়েন দিলাম। তারপর রেইনিং এর জন্য কিন্তু আমাদের ইট ওয়াজ রেইনিং, এটা আমাদের নিজে থেকে বানাতে হবে একটা বাক্য,
কারণ এখানে পরবর্তী বাক্যতে এখানে কিন্তু বলছে আই ওয়াজ অ্যাসলিপ ওই রেইনিংয়ের সময়, এটা কিন্তু পাস্টে বলতেছে, হ্যাঁ, ওয়াজ দিয়ে। তাই আমরা এখানেও ইট ওয়াজ রেইনিং, আমাদের এটা কন্টিনিউয়াসে পাস্ট কন্টিনিউয়াসে নিতে হবে। এরপর কম্পাউন্ডে ইট ওয়াজ রেইনিং অ্যান্ড আই ওয়াজ অ্যাসলিপ, দুইটা আলাদা বাক্য বানাতে হবে। এরপর কারণ বুঝাতে যখন বিকজ অফ ইউজ হবে সিম্পলে, বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট গো, এটাকে আমরা সিন্স দিয়ে করব। সিন্স হি ওয়াজ ইল হি কুড নট গো, হি কুড নট গো ঠিক রাখবো, শুধু এখানে আমাদের কাজটা সিন্স হি ওয়াজ ইল, এটা আমাদেরকে নিজে থেকে কিন্তু আনতে হবে। হিজ ইলনেস এটাকে আমাদের বানাতে হবে হি ওয়াজ ইল। এরপর কম্পাউন্ডে এটাকে করব হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো। এরপর উই ইট টু লিভ, এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, তো এক্ষেত্রে আমরা দেব সো দ্যাট, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। এরপর এটা দেখো উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড উই ইট, এখানে আমাদের আলাদা দুইটা বাক্য বানাতে হবে। উই ওয়ান্ট টু ইট প্রথমটাকে বানালাম যে আমরা উই ওয়ান্ট টু লিভ আমরা বাঁচতে চাই, অ্যান্ড উই ইট এবং আমরা খাই। এরপর ফলাফল বুঝাইতে যখন টু টু ইউজ হয়, হি ইজ টু শর্ট টু টাচ দ্য রুফ, এখানে প্রথম টু এর জন্য সো দিব আমরা, হি ইজ সো শর্ট, পরেরটার জন্য দ্যাট দিব। এরপর হি ক্যান নট টাচ দ্য রুফ, এটাকে আমরা কম্পাউন্ড করব, হি ইজ ভেরি শর্ট অ্যান্ড হি ক্যান নট টাচ দ্য রুফ। এরপরটা ইন স্পাইট অফ যদি থাকে, ইন স্পাইট অফ বিং রিচ শি ইজ আনহ্যাপি, এটাকে আমরা দৌ দিয়ে করব কমপ্লেক্স, দৌ শি ইজ রিচ, তারপর শি ইজ আনহ্যাপি, কম্পাউন্ড করব শি ইজ রিচ, এবার আমাদের বাটের ইউজ করতে হবে, বাট শি ইজ আনহ্যাপি। এরপর বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস, এটাকে আমরা ইফ দিয়ে করতে হবে, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। অর্থটা একটু খেয়াল করো যে বাই স্টাডিং হার্ড কঠোর পড়ালেখা করে, অনেক পড়ালেখা করে, ইউ উইল পাস তুমি পাস করবে। এটাকে আমরা লিখব ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি পড়ালেখা করো ভালো করে, ইউ উইল পাস তুমি পাস করবে। আর কম্পাউন্ড করব স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল পাস, কঠোর পড়ালেখা করো এবং তুমি পাস করবে। এরপর উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেল, এইবার যখন উইদাউট আছে তখন কমপ্লেক্সে আমরা ডো নট ইউজ করব। ইফ ইউ ডো নট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়ালেখা না করো, কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল তুমি ফেল করবে। কম্পাউন্ড করবো স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। এরপর একই সময়ে কাজ বোঝাইতে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট, এখানে অ্যাজ সুন এজ হবে, দুইটা কাজ একই সময়ে যখন করা বোঝাবে তখন আমাদের অ্যাজ সুন এজের নিয়মটা আনতে হবে কমপ্লেক্সে। অ্যাজ সুন এজ আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট আউট, এখানে বাক্যটা আমাদের পাস্টে নিতে হবে, কারণ এটা কিন্তু পাস্টে বলা হচ্ছে যে আমি দরজাটা বন্ধ করেই বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তারপরে এখানে আই ক্লোজড দ্য ডোর অ্যান্ড আই ওয়েন্ট আউট, এটা অ্যান্ড দিয়ে করে ফেলবে। শেষেরটা হলো আই স আ ফ্লাইং বার্ড, এখানে আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং করবো আমরা, আর এটা কম্পাউন্ড করবো আই স আ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। এরপর ডিগ্রি আছে, ডিগ্রি তো তোমাদের 26, 27, 27 সালের যারা আছো এবং তোমরা এবার যারা 19-এ তাদেরও ডিগ্রি নেই, তাহলে ডিগ্রি নিয়ে আমাদের চিন্তা নাই, ডিগ্রি আমাদের পড়তে হবে না আপাতত, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এইবার কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, এটাও দরকার নাই যেহেতু এটার টিপস এটা। আমরা সরাসরি বোর্ড প্রশ্ন সমাধানে চলে যাই। ঢাকা বোর্ড 2017, চলো এটা একটু সলভ করি। প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু মেনি পিপল, এটাকে আমাদেরকে নেগেটিভ করতে বলা হয়েছে। এখানে দেখো তো কোন নিয়ম খাটে, এখানে নিয়ম খাটে হলো মাদার তেরেসা ইজ নট অ্যান আইকন টু আ ফিউ পিপল, কারণ আমাদের কাছে যে রুলটা সেটা হলো মেনির জন্য আমরা নট আ ফিউ দিই, তাহলে এখানে নট আ ফিউ দিলাম, এই যে মাদার তেরেসা ইজ নট অ্যান আইকন টু আ ফিউ পিপল, অথবা মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু নট আ ফিউ পিপল, ওইটাও দেওয়া যায়। মানে তুমি যদি এখানে এটা যদি রুল অর্থের দিক দিয়ে খেয়াল করো তাহলে কিন্তু অর্থ মিলানো যায় না, বাট আমরা যেহেতু রুলস শিখছি, 9-10-এর একটা বাচ্চা এত ভালো করে অর্থটা বোঝার সক্ষমতা এখনো হয় নাই, তো এই ক্ষেত্রে আমরা রুলস অনুযায়ী সরাসরি যেটা সেটাই দিতে পারি, যে মাদার তেরেসা, এটা এখান থেকে দেখো মাদার তেরেসা ইজ অ্যান আইকন
টু নট আ ফিউ পিপল। সরাসরি তুমি ওইটাও দিতে পারো, আমরা মেনির নিয়ম যেটা শিখে আসছি, অথবা এটা দিতে পারো, মাদার তেরেসা ইজ নট অ্যান আইকন টু আ ফিউ পিপল, এটাও দেয়া যায়। আর যদি যারা এক্সপার্ট, যারা অর্থ বুঝে, তারা কিন্তু দিবে মাদার তেরেসা ইজ নট অ্যান অর্ডিনারি পারসন টু মেনি পিপল। ওইটা হলো বাক্যের অর্থ ঠিক রাখতে গিয়ে। যেমন এখানে অর্থটা বোঝাচ্ছে যে মাদার তেরেসা হলো অনেক মানুষের কাছে, মেনি পিপল অনেক মানুষের কাছে একটা আইকন। আইকন মানে তোমরা বুঝতে পারতেছো, অনুসরণীয় ব্যক্তি। এটাকে আমরা যদি এটা করি, মাদার তেরেসা ইজ নট অ্যান আইকন টু আ ফিউ পিপল, তাহলে এটার অর্থ দাঁড়ায় যে মাদার তেরেসা কম মানুষের কাছে অনুকরণীয় ব্যক্তি নয়, মানে এটাও বোঝাচ্ছে যে বেশি মানুষের কাছে অনুকরণীয় ব্যক্তি। আর নটটা যদি তুমি সরাসরি এখানে ইউজ করো, যেমন মাদার তেরেসা ইজ অ্যান আইকন টু নট আ ফিউ পিপল, ওইটাও কিন্তু হয়। সারনাম বাদ দিতে হবে, কারণ গ্রামাটিক্যালি ঠিক আছে, যদিও অর্থের দিক দিয়ে একটু অন্যরকম। বাট এটা মাঝে মধ্যে এরকম কয়েকটা কঠিন প্রশ্ন স্যাররা দিয়ে দেয়, বাট ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তুমি রুলস মেনে মেনের জায়গায় শুধু নট আ ফিউ বসিয়ে দিবা, স্যার এখানে নাম্বার দিবে। এরপর বি নাম্বারটা দেখো, শি ইজ রেসপেক্টেড বাই এভরিবডি, এটাকে ইন্টারোগেটিভ করতে বলছে। এর চেয়ে সহজ আর কিছু কি আছে? ইজকে আমরা নট যুক্ত করব, তাহলে ইজেন্ট শি রেসপেক্টেড বাই এভরিবডি, শেষ। এরপরটা দেখো সি নাম্বার, শি ইজ দ্য টলেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা এটা লিখব, শি ইজ আ পারসন হু ইজ দ্য টলেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমাদের একটা আলাদা বাক্য এখান থেকে আনতে হবে, যে শি ইজ আ পারসন, এখানে শি ইজ, তারপর পারসন আনবো, তারপর হু ইজ দ্য টলেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এরপর দেখো, শি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য নিডি অ্যান্ড দ্য ইল-ফেটেড, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে আমরা দিলাম শি ওয়াজ নট অ্যাট অল, ভেরির জন্য কিন্তু নট অ্যাট অল দিতে হয়, এটা কিন্তু মুখস্থ রাখবে, ভেরি থাকলেই নট অ্যাট অল। শি ওয়াজ নট অ্যাট অল কাইন্ড, নট অ্যাট অল আনকাইন্ড, সরি, এখানে কাইন্ডের থেকে আনকাইন্ড কিন্তু বানাতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ করব, তখন আমাদের মূল যেই ওয়ার্ডটা থাকবে অ্যাডজেক্টিভ, ওইটাকে আমাদের বিপরীত শব্দ বানাতে হবে। তাহলে কাইন্ড থেকে আনকাইন্ড, টু দ্য নিডি অ্যান্ড দ্য ইল-ফেটেড। আর অর্থ যারা দ্বারাই হলো, তিনি অভাবী এবং দুর্ভাগাদের প্রতি মোটেও নির্দয় ছিলেন না। ই নাম্বারটা হলো, শি বিলিভস দ্যাট চ্যারিটি ইজ আ গ্রেট ভার্চু, এটাকে আমাদের কম্পাউন্ড বানাতে হবে। তাহলে এটাকে আমরা বানাবো, চ্যারিটি ইজ আ গ্রেট ভার্চু অ্যান্ড শি বিলিভস ইট, এখানে আমাদের দুইটা আলাদা আলাদা বাক্য বানাতে হবে। তাহলে শি ইজ এখানে দিব আমরা, চ্যারিটি ইজ আ গ্রেট ভার্চু অ্যান্ড শি বিলিভস ইট। তাহলে এটার অর্থটা দাঁড়াবে, দানশীলতা একটি মহৎ গুণ এবং তিনি এটি বিশ্বাস করেন। এরপরে এক নম্বর, অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ আ নোবেল হার্টেড পারসন, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। তাহলে অ্যাকচুয়ালি মাদার তেরেসা ওয়াজ আ পারসন, এটা দিব, তারপর হু ওয়াজ নোবেল হার্টেড, পরে বাকিটুকু দিব হু ওয়াজ নোবেল হার্টেড। এরপর জি নাম্বারটা, মাদার তেরেসা ওয়াজ আ ভেরি প্যাশনেট ওয়েমেন, এটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বানাবো। তাহলে কি হবে, যেহেতু এ আছে, দেখো এ ভেরি, এ থাকলে কিন্তু আমরা দিব হোয়াট, তাহলে হোয়াট আ প্যাশনেট ওয়েমেন, শেষেরটা আগে আনবো, তারপর আগেরটা শেষে নেব। মাদার তেরেসা ওয়াজ, শেষে এক্সক্লেমেশন মার্ক চিহ্নটা দিতে হবে। এরপর এই নাম্বার, শি হেল্পড দোজ হু ওয়ার হেল্পলেস, শি হেল্প দ্য হেল্পলেস পিপল, এটাকে আমাদের সিম্পল করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো কমপ্লেক্সের কি কি ইয়ে আছে, হু আছে, তাহলে হুটা আমাদের অবশ্যই উঠাই দিতে হবে। তাহলে হবে শি হেল্পড, তারপর দ্য হেল্পলেস পিপল। এরপর আই নাম্বার হলো, শি সেট আপ নির্মল হৃদয় অ্যাট কলকাতা, এটাকে কম্পাউন্ড করব। তাহলে এটা হবে শি সেট আপ নির্মল হৃদয় অ্যান্ড ইট ওয়াজ অ্যাট কলকাতা, আলাদা আলাদা করব। শি সেট আপ নির্মল হৃদয়, এবং এটা কোথায় ছিল, কলকাতায় ছিল, তাহলে এটা আমরা দেবো অ্যান্ড ইট ওয়াজ অ্যাট কলকাতা। এরপর যে নাম্বার হলো, হু ডাজ নট নো অ্যাবাউট দ্য চ্যারিটি অফ মাদার তেরেসা, এটাকে আমরা অ্যাসার্টিভ করতে হবে। তাহলে এখানে যে প্রশ্নবোধক চিহ্নগুলো আছে সেগুলো উঠাই দিতে হবে, হু ডাজ নট এগুলো উঠাই দিতে হবে। তাহলে এভরিবডি নোজ দিতে হবে, এভরিবডি নোজ অ্যাবাউট দ্য চ্যারিটি অফ মাদার তেরেসা। তুমি একটু অর্থটা খেয়াল করো, মাদার তেরেসার দানশীলতার কথা কে না জানে, তার মানে বোঝাচ্ছে সবাই জানে। আর আমরা
হু ডাজ নট নো এটা কখন বসাই? যখন এভরিবডি থাকে তখন। তাহলে আমরা এটা উঠাই আমাদের এভরিবডি আনতে হবে। এভরিবডি তারপর নো থেকে নোজ দিতে হবে। কারণ দেখো বলছে ডাজ নট। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু আর এভরিবডিটাও থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য আমরা নোজ দিব। অ্যাবাউট দ্য চ্যারিটি অফ মাদার তেরেসা যা ছিল সরাসরি তাই লিখব। তাহলে এটার অর্থ দাঁড়ায় প্রত্যেকেই মাদার তেরেসার দানশীলতার কথা জানে। আমরা আজকে ভিডিওতে তোমাদেরকে যা দেখালাম এখানে সকল নিয়ম এবং এই যে বোর্ড সলভ এটার পুরোটাই আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু পোস্ট আকারে আপলোড করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেটা পড়ে নিতে পারো নিজের মতো করে। আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা রাজশাহী বোর্ড 2017 এরকম আরও অনেকগুলো বোর্ড মোট 20টা বোর্ড এরকম অনুবাদ, অর্থ এবং উত্তরের কারণ সহ কিন্তু তোমাদেরকে করে করে দেখাবো। সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।